শালার কখন থেকে একটা বাসা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ফ্যামিলি বাসা অনেক পাইছি, যখনই শুনছে যে আমি একা ব্যাচেলার তখনই মুখের উপর না করে দিয়েছে। আমার আবার মেসে থাকতে ভালো লাগে না, তাই ফ্যামিলি বাসা খুঁজতেছি। আমি ব্যাচেলার হয়ে আমি হৃদয় লেখাপড়া করার জন্য ঢাকা এসেছি। আজ 1 বছর হলো। এই 1 বছর আমি ম্যাচে ছিলাম, কিন্তু ম্যাচে আর থাকতে মন চাচ্ছে না, তাই বাসা খুঁজতে বের হয়েছি। আম্মু গ্রামের বাড়িতে থাকে আর আমি ঢাকায়। খুঁজতে লাগলাম, এমন সময় একটা বাড়ি আমার খুব ভালো লাগলো। আমি গেটে গিয়ে দারোয়ানকে বললাম, ভাই এখানে কি বাসা পাওয়া যাবে? জি ভাই, তবে ফ্যামিলি বাসা। ও, আমার বউ কয়েকদিন পরে আসবে, আপাতত আমি একাই থাকবো। মিথ্যা কথা বললাম, বাড়িটা আমার সেই ভালো লাগছে। ও যান, ভেতরে আপামনির সাথে কথা বলুন। ওকে ভাই। তারপর আমি চারিদিকে উকি মারতে মারতে ভিতরে ঢুকলাম। এমন সময় এক ভদ্র মহিলা বলে উঠল, এই ছেলে কে তুমি, আর এভাবে উকি মারছো কেন? আসলে আন্টি বাড়িটা খুব সুন্দর তাই দেখছিলাম। তোমাকে ভেতরে ঢুকতে দিল কে? আমার মনে হয় তুমি কল্লা কাটা। তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করতে হবে। আরে কি বলছেন আন্টি? ও আসলে আমি বাইরে সাইনবোর্ড লেখা আছে যে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে, তার জন্যই তো এসেছি। ও, তা বাবা বসো। জি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমার ফ্যামিলি আছে। আসলে আন্টি আমি আর আমার আম্মু আম্মু গ্রামে থাকে আর আমি এখানে। তার মানে তুমি ব্যাচেলর? জি আন্টি। অসম্ভব, বের হও এখনই। ব্যাচেলরকে বাসা ভাড়া দেবো না। প্লিজ আন্টি, আমার আর মেসে থাকতে মন চায় না। আমি কোনো নেশা করি না, প্লিজ বিশ্বাস করুন। হুম, আচ্ছা, উপরের তলায় বামের রুমটা। আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। আসলে আমার কোনো ছেলে নেই তো, তাই তোমাকে দেখে কেমন জানি অদ্ভুত মায়া লাগলো। এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন? না, ছাদে আমার একমাত্র মেয়ে নীলা থাকে। ও, নীলা নামটা সেই সুন্দর। না জানি মেয়েটা দেখতে কেমন। যাও, গিয়ে তোমরা যা কিছু আছে সব নিয়ে আজ বিকেলের মধ্যে চলে এসো। জি আচ্ছা। নাচতে নাচতে বের হলাম বাড়ি থেকে। বারবার একটা কথাই শুধু মনে পড়ছে, যে তার নাকি একটা মাইয়াও আছে, যেভাবেই হোক লাইন মারতে হবে। চলে আসলাম আমার মেসে। আমার এত আনন্দ দেখে মারুফ বলে উঠলো, কিরে, তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? পাইছি পাইছি মাম্মা। আরে কি পাইছো সেটা তো বল। ফ্যামিলি বাসা। কি, তোকে আবার কে বাসা ভাড়া দিল? আরে বেটা, আমাকে কি তোর জোকার মনে হয় যে কেউ বাসা ভাড়া দিব না? বেটা রাজকুমার রাজকুমার, ঘরে একটা মাইয়াও আছে, তার জন্যই তো আমাকে বাসা ভাড়া দিল। কি, একটা মাইয়াও আছে? নীলা ম্যাম। আর তাছাড়া বাড়িতে শুধু আন্টি আর তার মেয়ে থাকে। দোষ, দেখ না আমাকেও কি একটা রুম দেয় কিনা। আরে বেটা যা ভাগ, আমাকেই দিব না? কত অনুরোধ করে তারপর দিছে। ও বুঝেছি, হাতে পায়ে ধরেছিস মনে হয়। চুপ কর শালা, এই হৃদয়ে কারো কাছে ছোট হয় না, বুঝছস? সেটা তো বুঝতেই পারলাম। ভালো। কাপড় চোপড় নিয়ে এখনই যাবি নাকি? কি গন্ধ বের হচ্ছে এই রুম থেকে। যা সর, তাড়াতাড়ি যাবো। বলেই ব্যাগটা নিয়ে বের হয়ে আসলাম। ও আল্লাহ, এখন তো 10টা বাজে, আর আমাকে তো যেতে বলেছে বিকেলে। আমি এখন গিয়ে কি করবো? তাই আবার ভিতরে আসলাম। কিরে, আবার কেন আসলি? না, এমনি তোকে দেখতে মন চাইলো তাই আসলাম। সকালে খাইছস কিছু? না রে। চল খেয়ে আসি। তারপর দুজন মিলে খাইলাম। আসলে মারুফ আমার বেস্ট ফ্রেন্ড, দুজন সব সময় ঝগড়া করি, কিন্তু কি করবে, আমার আর ম্যাসে ভালো লাগে না তাই তো চলে যাচ্ছি। তবে ম্যাস আর আমি যে বাসা নিলাম সেটা একটু দূরে, ও ব্যাপার না। গোসল করে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল 3টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসার সামনে এসে দারোয়ানকে বলে ভিতরে ঢুকলাম। গিয়ে দেখে আন্টি বসে আছেন। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো আমার সাথে। আমাকে উপরে রুমে নিয়ে গেল এবং দেখিয়ে দিল যে এটা আমার রুম। অনেক সুন্দর রুম তো আন্টি? সেখানেই থাকবে। ঠিক আছে আন্টি। তারপর আন্টি চলে গেল আর আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। সবকিছু ঠিকঠাক আছে, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে রুমটা। যাই হোক, রুম থেকে বের হয়ে যেই ছাদের উপরে যাব তখনই খেলাম এক ধাক্কা। আমার আবার মেজাজটা যখন তখনই হট হয়ে যায়, আমি চিক না, তাই ধাক্কা লাগার সাথে সাথে পড়ে গেলাম। লাফ দিয়ে উঠেই, কোন শালারে, চোখে দেখিস না, ধাক্কা মারিস কারে? শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, এখনো যার সাথে ধাক্কা লাগছে তাকে দেখিনি। হু আর ইউ? এই যে মিস্টার, কে আপনি আর এখানে কেন? কি কণ্ঠ মাইরি, একটা মেয়ে, আর আমি আবার বললাম, আমি কে মানে? আপনি কে আগে তাই বলুন। আজব তো, আমার বাড়ি আর আমাকেই বলছে আমি কে? ও সরি ম্যাডাম, আপনি নীলা? কিন্তু আপনি কে? আমি আজ এসেছি, নতুন ভাড়াটে আপনাদের। সত্যি বলছেন? কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্যাচেলার। আরে না, আমার 2টা বেবি আছে, তারা মনে হয় এখন ঘুমিয়েছে। আমার স্ত্রী জব করে, সে এখনো ডিউটিতে আছে। আমি কিছুই করি না, বাচ্চাদের সামলানোই আমার কাজ। ও, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি 2 বাচ্চার আব্বু। তাই তো বলি, আম্মু কেন ব্যাচেলারকে বাসা ভাড়া দিবে? থাক, মুড
মুডটাই নষ্ট হয়ে গেল। কি হ্যান্ডসাম একটা ছেলে, তার আবার 2টা বাচ্চাও আছে। ভাল লাগে না। আপনি কি কিছু বললেন? না না, কি বলবো আঙ্কেল। কি আমি আঙ্কেল? 2 বাচ্চার বাবা তো আঙ্কেল না তো কি? হ্যাঁ, না আসলে আমি আপনার সাথে মজা করছি। আমার এখনো লেখাপড়া শেষই হয়নি। আমি জানতাম, কারণ এই বয়সে 2টা বাচ্চা হওয়া এত সোজা না। কি বলেন? এখন যদি আপনাকে বিয়ে করি তাহলে 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে। আল্লাহ গো, কি বললাম আমি! বলেই জিব্বাই কামড় দিলাম। আপনি তো বেশ মজার মানুষ। তাই নাকি? কি মেরে বাবা, একটু রাগ করলো না, তারপর আবার হাসছে। কি সুন্দর হাসি। আমরা ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। চলেন ছাদে যাওয়া যাক। দুজন ছাদে আসতেছি এমন সময় নীলা জিজ্ঞেস করলো, আপনার নামটাই তো এখনো জানা হলো না। ওই যে দাদা কি যেন নামটা রাখছিল, ও মনে পড়ছে, মোহাম্মদ তাবিজ ভান্ডারী। হাসতে হাসতে আমার উপর লুটে পড়লো। আর আমি তো অবাক, একটা মেয়ে অচেনা একজনের সাথে এমন করছে। আমার কি যে ভাল লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। কি হলো, হাসেন কেন? ও, আমার পেট ব্যথা হয়ে গেল আপনার নাম শুনে। আমি হৃদয়। নামের সাথে আপনার কোনো মিলই নেই। নামটা হৃদয়, কিন্তু আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি আমাকে তুমি বলবেন? ওকে। তবে আপনাকে বলতে হবে। ওকে। নীলার সাথে গল্প করতে করতে দেখলাম সন্ধ্যা 7টা বেজে গেছে। তাই নীলা চলে আসলো আর আমিও ছাদে দাঁড়িয়ে আম্মুকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই? আমিও অনেক ভালো আছি। তা তো বুঝতেই পারছি। ফ্যামিলি বাসা ভাড়া পেয়েছি, আজ বিকেলে উঠেছি। তোকে আবার কে বাসা ভাড়া দিল? তোর মতো বাদর ছেলেকে? আম্মু, আমাকে অপমান করছো? আরে না, নিজের পরিবার মনে করেই থাকিস, আর টাকা পয়সার চিন্তা করতে হবে না, বুঝলি? আম্মু, এ বাড়িতে সেই সুন্দর একটা মেয়ে আছে। তাহলে তো কালই বাসা ছাড়তে হবে, আমি শিওর। কেন আম্মু, বাসা ছাড়তে হবে? তুই মেয়েটার সাথে ইটিস পিটিস করবি, আর তার বাবা মা তোকে বের করে দিবে। আম্মু, তুমিও না? ভালোভাবে থাকিস। খাওয়া দাওয়া করছিস কি? না আম্মু, তুমি খেয়েছো কি? না, এখন খাবো, তুইও খা। ওকে আম্মু। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এসে বসে আছি, এখন খাবো কি, তখনই কে যেন দরজায় নক করলো। খুলে দেখি কাজের মেয়ে। আমি বললাম, কিছু বলবেন? তখন বলল আমাকে নিচে ডেকেছে। আমি বললাম, ওকে আপনি যান, আমি আসছি। তারপর নিচে আসলাম। এসে দেখি আমার জন্য নিচে অপেক্ষা করছে খাবার টেবিলে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি, তখনই আন্টি বলে উঠলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। জি আন্টি। এইটা আমার একমাত্র মেয়ে। ওর দিকে তাকাইও নাই, শুধু বললাম। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে নিচে আসলাম খাইতে। আন্টি বলেছে আমি যেন তাদের মধ্যে সব সময় খাই, তাদের ছেলে মনে করে। যাই হোক, খেতে এসে দেখি নীলাও রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তখনই আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন কলেজে পড়ো? ইকবাল সিদ্দিকী। কি? আমিও তো ওই কলেজেই পড়ি, কিন্তু তোমাকে আগে তো কখনো দেখিনি। আমি হিজাব করে যাই, আমিও তো তোমাকে কখনো দেখিনি, আর দেখবই বা কিভাবে? আমি বেশি ঘোরাঘুরি করি না। গুড। হুম। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমরা দুজন যেই না কলেজের গেট দিয়ে ঢুকছি, তখনই দেখি মারুফ দাঁড়িয়ে আছে। মারুফ আমাকে আর নীলাকে দেখে চোখ মুখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও ওর কাছে গিয়ে, শালা মুখ বন্ধ কর, মশা ঢুকবে। হাই, আমি মারুফ, হ্যালো, আমি নীলা। আপনি কে? হৃদয়ের বন্ধু। ও। যাও তোমার ক্লাসে যাও। দোস্ত, মেয়েটার মুখটা কেমন দেখতে রে? সেই সুন্দর, কি মায়াবী। শুধু তাকিয়ে থাকতে মন চাই। কিন্তু ও হিজাব পরে আসে কেন কলেজে? বাড়িতে তো আমার সামনে সবার সামনে মুখ দেখায়। আল্লাহ, ভালোই মনে হয়। যাই হোক, মেয়েটা তোর সাথে হেব্বি মানাবে। তা আমার সাথে মানাবে না তো কি তোর সাথে মানাবে? আল্লাহ জানে তোর সামনে কি হবে। সামনে কি হবে মানে? না কিছু না, চল ক্লাসে যাই। আর তোর ভাগ্যটা কি, এত সুন্দর একটা পরিবার পেলি, তার সাথে একটা ঝাক্কাস মেয়ে। ওই চোখ দিবি না। ওকে চল। তারপর দুজন ক্লাসে আসলাম। এসে ক্লাস করে যখন কলেজ ছুটি হলো, তখন মারুফ ম্যাসে চলে গেল আর আমি নীলার জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর নীলা আসলো তার 2টা বান্ধবীর সাথে। এত দেরি করলে কেন? এমনি চলুন। আরে হৃদয় ভাইছে, কেমন আছেন? জি ভালো, তুমি? এই প্রথম দেখলাম মেয়েটাকে, চিনি না। ভালো। তা নীলার সাথে কি? ওদের বাড়িতে ভাড়া আছি, মেসে আর ভালো লাগে না তাই। ও তাই বুঝি।
শিখা, তুই আগে থেকে হৃদয় ভাইয়াকে চিনিস নাকি? চিনবো না কেন, সেই কবে থেকে চিনি। কই, আমি তো আগে কখনো দেখিনি হৃদয় ভাইয়াকে। তোর যে ভাব, ছেলেদের কথা শুনতেই পারিস না। এখন তো সবাই চিনে। জি ভাইয়া, একটা কথা বলি। বলো। আপনার কি চেয়ে পাচ্ছে? না, আমার মতো ছেলেকে বিয়ে কে বানাবে? কে বলছে? এখন যদি আপনাকে কেউ প্রপোজ করে তাহলে আপনি কি বলবেন? সোজা হ্যাঁ বলে দিব। সত্যি? কেন? আই হৃদয় ভাইয়া চলেন তো। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। শিখার কথাটা বলার আগেই, বাই, কাল কথা হবে। ওকে। সত্যি তোমার জিএফ নাই? সত্যি নেই? তোমার কেউ নেই? না, আমি ওইগুলো লাইক করি না। গুড। এইভাবে দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এসে আমি উপরে চলে আসলাম আর নীলা তার রুমে চলে গেল। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম আর ফিরে এসে আম্মুকে ফোন দিলাম। কিছু টাকা লাগতো, গেঞ্জি কিনবো, আর টাকাটা তাড়াতাড়ি দিও। তারপর মারুফকে ফোন দিলাম। কই রে? টয়লেটে তুই? ছি, তাই তো বলি, গন্ধ কিসের? দোকানে বসে আছি। থাক, আসতেছি। ওকে, আয়। তারপর উপর থেকে নিচে নামছি মারুফের কাছে যাব বলে। তখনই দেখলাম নীলা বসে টিভি দেখছে। আমাকে দেখেও না দেখার ভান করলো। আমিও কিছু না বলে বেরিয়ে পড়লাম। একটু পর মারুফের কাছে গিয়ে দেখি ও বসে আছে। চল, আজ তোকে পেট পুড়ে খাওয়াবো। দোষ, আজ সূর্য কোন দিকে উঠেছিল রে? আরে বেটা, এত কথা না বলে চল। চল। আমি মোবাইল বিকাশ নাম্বার থেকে টাকা বের করলাম। তারপর দুজন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তখন বাজে সন্ধ্যা 6টা। কি খাবি? অনেক কিছু অর্ডার করলো। একটু পর সব আসলো। দোস্ত, আমার মনে হয় আমি নীলাকে ভালোবেসে ফেলছি। জানতাম এমনটাই করবি। এখন কি করব? প্রপোজ করে দে, যত তাড়াতাড়ি করবি তত ভালো। যদি না করে দেয় আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? দিলে আবার মেসেজ চলে আসবি। প্লিজ দোস্ত, মজা করিস না। আমি সত্যি বলছি, নীলাকে ভালোবেসে ফেলছি। ভালো, কালকে প্রপোজ করে দে। ওকে, তাই হবে। কিন্তু ভয় করছে, মাত্র 2 দিন হলো, তার মাঝে আবার প্রপোজ। ভালোবাসা এক দেখাতেও জন্মায় রে, আর তোর তো 2 দিন। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। যা এখন। ওকে। সাবধানে যাস। আচ্ছা। তারপর ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। এমন সময় কাজের লোক আসলো ডাকতে। আপনি যান, আমি আসছি। তারপর চলে আসলাম নিচে। এসে দেখি আন্টি আর নীলা বসে আছে খাবার টেবিলে। আমি এতক্ষণে বুঝলাম কেন কাজের লোক গিয়েছিল ডাকতে। তোমাকে কি খাওয়ার জন্য সবসময় ডাকতে হবে? না, আসলে আন্টি, আজ আমি বাহির থেকে খেয়ে আসছি। সে কি, তোমাকে না বলেছি আমার ছেলের মতো করে বাড়িতে থাকবা? আন্টি, একটু আগে খেয়ে আসছি, তাই পেট ভরে আছে। ওকে, যাও গিয়ে ঘুমাও। জি। খেয়াল করে দেখলাম নীলা আমাদের কথা শুনছে। সে কিছু বলছে না। আজ শিখা কি যেন বলেছিল। ওহ, যে ওর নাকি সেই ভাব, কোনো ছেলেকে দেখতেই পারে না। যাই হোক, কালকে কলেজে তোমাকে প্রপোজ করবই। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে দুজন রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। দুজনেই চুপ। আমি সাহস করে নীলাকে বললাম, একটা কথা বলবো তোমাকে। বলো। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার সাথে কলেজে যাই বলে এমনটা আশা করবে আমি ভাবতে পারিনি। সত্যি বলছি নীলা, তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। এনাফ, আর না। সরি, এমনটা হবে না, কিন্তু প্লিজ আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। ওকে, মনে থাকে যেন। বলেই চলে গেল। আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। নীলা আমাকে রেখে চলে গেল আর আমি বোকার মতো করে আসতে লাগলাম। কলেজের ভিতরে ঢুকতেই মারুফ দৌড়ে আমার কাছে আসলো আর আমার এমন অবস্থা দেখে বলল, কি রে, তোরে এমন দেখাচ্ছে কেন? না করে দিছে। কি না রে? নীলাকে প্রপোজ করেছিলাম আর সাথে সাথে না করে দিয়েছে। না করবে না তো কি করবে? তোর মতো ছেলেকে কিভাবে লাভ করবে? দোস্ত, আমি কি আসলেই দেখতে খারাপ? চুপ, আমিও মজা করলাম, পুরা হিরো। যাই হোক, না করছে তো কি হয়েছে? তুই তো সুন্দর, একটা বাসা পাইছস, এতে অনেক কিছু। কিন্তু নীলাকে অনেক ভালোবাসি রে। এখন কি করবি বল? যদি ওর পেছনে বারবার ঘোরস তাহলে ওর আম্মুকে বলে বাড়ি থেকে বের করে ও দিতে পারে। তার থেকে তুই ওকে ইগনোর কর, দেখ কি হয়। তারপর দুজন ক্লাসে আসলাম। ক্লাস করতে মন বসছিল না, তবু জোর করে বসলাম। কলেজ ছুটি হওয়ার পর আমি আর মারুফ আসছিলাম। এমন সময় দেখলাম নীলা পিছন থেকে ডাকছে, এই যে হৃদয় ভাইয়া, ওই আসো। আমাকে রেখেই যাচ্ছেন? আমি মনে করেছি তুমি চলে গেছো। এখন ছুটি হলো আর আমি এত তাড়াতাড়ি চলে যাব?
আচ্ছা চলো। কি ব্যাপার, নীলা আমাকে আপনি করে বলছে কেন? ও তো তুমি করে বলতো। যাই হোক, দুজনই চুপ, কেউ কোনো কথা বলছি না। তখন আমি বললাম, আমি সত্যি বলছি, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বলছি তো আমার এগুলো ভালো লাগে না, তাই আর ওই কথা বলবেন না। ওকে। গুড। দুজন কথা বলতে বলতে বাসার সামনে চলে আসছি। আমি উপরে উঠে গেলাম আর নীলা ওর রুমে চলে গেল। নীলার রুমটা নিচে। যাই হোক, আমি গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর ফ্রেশ হয়ে শুতেই কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনের আওয়াজে। হালকা করে চোখ খুলতে আমি অবাক, দেখলাম আম্মু কল দিয়েছে। আম্মুর সাথে কথা বলে নিচে আসলাম, একটু আন্টির সাথে গল্প করব বলে। এসে দেখি আন্টি রুমে বসে আছে। আমি গিয়ে বললাম, আসতে পারি আন্টি? এখানে আবার অনুমতির কি আছে, সোজা আসলেই তো পারো। সরি, কি করেন? কি আর করব, দেখতেই তো পারছো বসে আছি। হুম। বাবা যা তো নীলার কাছ থেকে আমার ফোনটা নিয়ে আয়। ওকে। তারপর নীলার রুমের কাছে এসে দেখি নীলার রুমের দরজা খোলা। তাই কিছু না বলে সোজা রুমে ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে মনে হলো আসমান ভেঙে পড়লো। নীলা চিৎকার দিয়ে উঠলো, আ আমার সব শেষ হয়ে গেল। আসলে দরজাটা খোলা ছিল, তাই কিছুই শেষ হয়নি। আমি তো কিছুই দেখিনি। চুপ কর, তুই আমার রুম থেকে বের হ। ওকে, কিন্তু আপনার আম্মু ওনার ফোনটা দিতে বলেছে। নীলার এই ব্যবহারে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই আমার তো কোনো দোষ নেই, আমি তো শুধু আন্টির ফোনটা নিতে আসছিলাম। তুই আগে যা, আমি দিমুনি। ওকে। চোখ মুছতে মুছতে বের হয়ে আসলাম। এসে আমার রুমে শুয়ে পড়লাম, না খেয়ে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর আন্টি ডাকতে আসছিল। অনেকক্ষণ ডাকলে তবুও দরজা খুলিনি। ডাকতে ডাকতে চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ছাদে গেলাম। গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে তাড়াতাড়ি নেমে আসলাম, কারণ আমি চাই না যে নীলার সাথে আমার কোনো কথা হোক বা দেখা হোক। যেহেতু একই বাড়িতে থাকি তাই দেখা হতেই পারে। যাই হোক, ফ্রেশ হয়ে খেতে আসলাম। অনেক ক্ষুধা লেগেছে। এমনিতে রাতে না খেয়ে আছি। খাবার টেবিলে আসা মাত্র আন্টির প্রশ্ন, কি ব্যাপার হৃদয়, রাতে এত ডাকলাম তবুও কেন আসলে না? আসলে আন্টি ঘুমিয়ে পড়ছিলাম তো তাই। এত তাড়াতাড়ি কেউ কি ঘুমিয়ে পড়ে? আসলে আন্টি, নীলার সাথে কিছু কি হয়েছে? আরে না আন্টি, কি হবে? বসো। জি। যাক বাবা, বাঁচলাম। তার একটু পর নীলাও আসলো। এত অহংকার রে বাবা, আমার দিকে একটু তাকাচ্ছে না। মনে হয় ওর থেকে সুন্দরী মেয়ে আর নেই পৃথিবীতে। যাই হোক, খেয়ে দিয়ে আমি আমার মতো করে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে গিয়ে দেখি মারুফ আর শিখা কথা বলছে। শালারা এত সকালে কলেজে আইছে। আমি কাছে যেতেই, কেমন আছেন হৃদয় ভাই? জি ভালো, তুমি? ভালো। তা আজকে এখানে নীলা আসলো না যে? ওকে রেখেই চলে আসছেন? আসলে ও, বলতেই দেখি নীলা কলেজে ঢুকলো। ওই যে নীলা। হুম। কিরে, একা কেন রে? চল ওই দিকটাই যাই, তারপর সব বলি। চল। বাই শিখা, পরে কথা হবে। ওকে, বাই। শোন, কাল রাতে তারপর যা যা হয়েছে আমার সাথে সব বললাম মারুফকে। কি? এটা তো একটা দুর্ঘটনা। কিন্তু নীলা আমার সাথে ওই রকম বিহেভ করেছে। আবার ম্যাচে আয়, বালের ওইখানে থাকা লাগবে না। তা কি করে সম্ভব? আন্টি তো অনেক ভালো। তাহলে ওর থেকে নিজেকে সবসময় দূরে রাখবি, ওকে? তারপর ক্লাসে আসলাম। কলেজ ছুটির পর আমি দেখলাম নীলা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজছে। এমন সময় আমি নীলার সামনে দিয়ে যেতে লাগলাম। তখনই নীলা কান ধরে বলে উঠল, আসলে কালকের জন্য সরি। আরে আপনি কেন সরি বলছেন? দোষ তো আমার। কারো রুমে ঢোকার আগে নক করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বললাম তো, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমারই। বলেই নীলাকে রেখে আগে আগে চলে আসলাম। প্লিজ হৃদয়, দাঁড়াও প্লিজ। অনেক ডাকছে নীলা আমাকে, আমি দাঁড়াইনি। বাসার ভিতরে ঢুকে আমার রুমে গেলাম। গিয়ে বসে বসে ভাবছি, না আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না, কালই চলে যাবো এখান থেকে। যাই হোক, এখন গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম আর ভাবতে লাগলাম, এত বড় হয়ে গেলাম তবু একটা প্রেম করতে পারলাম না। এইগুলো ভাবা যায়? আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি, তখনই আমার কাঁধে কেউ একজন হাত রাখলো। পিছনে ঘুরে দেখি নীলা। এই দেখো, কান ধরছি, প্লিজ। আমার কেমন যেন লাগছে, তুমি আমাকে এইভাবে ইগনোর করছো কেন? আর হ্যাঁ, আমি কাল বাসা ছেড়ে দিব। মানে? চলে যাব। কিন্তু কেন? এমনি ভালো লাগছে না তাই। আপনি না আমাকে ভালোবাসেন? বাসি তো। তাহলে আমাকে ছেড়ে যেতে আপনার কষ্ট হবে না? হবে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল সেদিন তোমার ওই ব্যবহারে। তার জন্যই তো সরি বললাম। ওকে। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি রে পাগলি। বলেই বুকে জড়িয়ে ধরলাম। দেখলাম আমার সাথে আমার পাগলিও কাঁদতেছে। এখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, কখনোই না। চল এবার নিচে যাওয়া যাক। চলো।